দূরের আকাশ স্তরে স্তরে ফর্সা হচ্ছে। সবে ঘুমটা ছুটছে সাদাফের। চোখে পানির ঝাপটা মেরে এসে ঘুম ঘুম ভাবটা ছুটিয়ে এসেছে কেবল। ঘাড়ে টাওয়াল ঝুলিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে সাদাফ। ঝাপসা প্রকৃতির মনোরম শোভা শুষে নিচ্ছে মনে। খানিক বাদে বাদে বৃক্ষরাজির গা ছুঁয়ে আসা নির্মল বায়ু শান্তি দিয়ে যাচ্ছে। সেই শান্তি রইল না বেশিক্ষণ। খুব জোরালো এক ধাক্কা পড়ল পিঠে। কপাল গিয়ে ঠেকল গ্রিলে। আঘাত লাগল বেশ। ব্যথায় দুলে উঠল সাদাফ, সোজা করে দাঁড় করাল নিজেকে। ধোঁয়াশাকে আবিষ্কার করল পিছনে। এ কি ওটা এমন করে চেয়ে আছে কেন? ওটাকে দেখলে এখন যে কেউই ভয় পাবে। খেপাটে অসুরের মতো দাঁড়িয়ে আছে, হাতে একটা অস্ত্র থাকলে দেখতে ঠিকই অসুর লাগত। ফ্যালফ্যাল করে সেদিকে তাকিয়ে আছে সাদাফ। বলা বাহুল্য যে কিছু জানতে চাওয়ার সুযোগটাও পেল না বেচারা। তার আগেই চেঁচাল ধোঁয়াশা। ঘুষি মারল সাদাফের বাহুতে। এই বেটা, আমি নিচে আসলাম কি করে? ঘুমিয়েছিলাম তো খাটে। ও আচ্ছা, এই ব্যাপার। রাক্ষসী তাহলে এজন্য থাবা বসিয়েছে। ভ্রু কুচকাল সাদাফ। আরে আজব তো, তুমি নিজেই তো এসেছিলে। কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখেছিলে হয়তোবা। কেমন যেন করছিলে, ভয় পেয়েছিলে দেখাচ্ছিল। পরে আমার পাশে এসে শুলে ভয়। সাদাফের টাওয়াল ধরে সজোরে টান মারল ধোঁয়াশা। মানেটা কি? আমার কি মাথা খারাপ যে আমি আপনার পাশে শুব? আরে আশ্চর্য তো, আমি কি করে জানবো ও তো সব? বউ স্বেচ্ছায় কাছে আসলো আর আমিও জায়গা দিলাম ব্যাস। সে কি জন্য এসেছে তা তো সেই ভালো জানে। ইনোসেন্ট ভাব সাদাফের। শাহাদাত আঙুল মেলে ধরল ধোঁয়াশা। একদম নাটক করবেন না ইয়াসির চৌধুরী। আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর সে সুযোগটা আপনি নিয়েছেন, আমার কাছে এসেছেন। যেহেতু পেটে পেটে এতই সন্দেহ তো ঘুমালে কেন? জেগে থাকতে, নিজেকে পাহারা দিতে, যেন কেউ তোমার কাছে আসতে না পারে। থেমে, এই মেয়ে শুনো, সব জায়গায় আমার দোষ না দিয়ে এবার অন্তত নিজের দোষ স্বীকার করো। ওকে স্বীকার করো যে তোমার ঘুমে হাঁটার ব্যায়াম আছে আর সেখান থেকেই হেঁটে হেঁটে আমার কাছে চলে এসেছিলে। যত সব এই লম্পট বেটা, আমার কোনো হাঁটার ব্যায়াম নাই। ওকে আপনার হয়তো আছে তাই আমায় বলছেন। কার আছে সেটা দেখাই যাচ্ছে। মুখ মুচকে গড়গড় করে উঠল ধোঁয়াশা। রাগ সপ্তমে চড়ল তার। তেরে আসলো সাদাফের দিকে। ধোঁয়াশার কবজিশুদ্ধ পিঠ ধরে ফেলল সাদাফ। হাতের পিঠে অজস্র চুমু এঁকে দিল। এবার থেকে তেরে আসলে আর মার নয়, বরং আদর হবে, আদরের সাগর হবে। আদরে আদরে ভরিয়ে দিব তোমায়। যতবার তেরে আসবে বরের থেকে একটা করে চুমু পাওনা হবে বউ। ওকে ছেড়ে মুখে হাসি ধরে রেখেই বেরিয়ে গেল সাদাফ। গন্তব্য মসজিদ। এক প্রকার ব্যর্থ হয়েছে রইল ধোঁয়াশা। এ কি, এ যে হিতে বিপরীত হয়ে গেল। এই লোক কি সব শুনিয়ে গেল ওসব? সত্যি এমনটা করবে না তো? ধুর, বিরক্তিকর। এদিকে সাদাফ বেরোতেই সশরীরে হাজির হল রহিমা। এই বউ, সমস্যা কি তোমার? এই বেইন না, ভোর বেলা এমনে চিল্লাফাল্লা করতাছ ক্যারে? বাড়িডারে পুরাই মাছবাজার বানাই রাখছ। শ্যাস, আগুনে ঘি পড়ল। চেতে উঠল ধোঁয়াশা। এতক্ষণের সব রাগজেদ সব উগরে বুড়ির দিকে। এই হ্যালো, আমি আমার জামাইয়ের সাথে কখন চিল্লাফাল্লা করব না করব সেটা কি আপনার থেকে জিজ্ঞেস করে করব? থেমে
আর আপনাকে এখানে লবণ ছিটাতে আসতে কে বলেছে? এমন এই তরকারিতে লবণ বেশি হয়ে গিয়েছে, আবার আপনি আসছেন ঝামেলা বাঁধাতে? রহিমাও ছাড় না, ওই মাইয়া চুপ করো। এত স্পর্ধা তোমার মুখে মুখে তর্ক করো তুমি? এই দেখুন, আমি ঝামেলায় জড়াতে চাই না আপনাদের সাথে, আর না তর্ক করতেও চাই। প্লিজ বাধ্য করবেন না আমায়, আমাকে আমার মতো ছেড়ে দিন। ওই মাইয়া চুপ। মাইয়ার মতো নুইয়া থাক। এত দাপট ক্যারে তোর? হামকি দমকি কাবজাব শুনে ঘুম ঘুম চোখ নিয়েই এদিকটায় দৌড় লাগালো নাফিজা ও শাহানা। বাড়ির পুরুষেরা সব মসজিদে ফজর পড়তে গিয়েছে। সেই সুযোগে লেগেছে কথার ঘাত প্রতিঘাত। কেউ কাউকে ছাড়ছে না। ধোঁয়াশা চুপ করে গেলেও এখন অবধি লম্বা লম্বা চিৎকার করছে রহিমা। দুই গৃহিণী ছুটে এসে হাতজোড় করল শাশুড়ির তরে, দোহাই লাগে, আম্মা থামুন, থামুন আম্মা। না, কাজ হচ্ছে না। হাল ছাড়ল না দুই বউ। পাশের বাড়িতে বিয়েবাড়ি, প্রচুর গেস্ট এসেছে ওখানে। এভাবে চিৎকার চেঁচামেচি করলে দুর্নাম ছড়িয়ে যাবে যে আম্মা। যাক, অবশেষে মিটল সব। খুব জোরে রহিমাকে থামাতে পেরেছে ভদ্রমহিলা দুজন। ফলাফল স্বরূপ হাঁপিয়ে উঠেছে ওরা। উফফ, কি একটা সমস্যা দাঁড়াল। এতদিন এই বুড়ির জ্বালায় টিকা যেত না, এখন আবার বাড়ির বউটাও জুটল এমনি এক ঝাঝল বঙ্গবতী। এখন এই দুটো মিলে যে কি কাণ্ড বাঁধাবে কে জানে। ব্রেকফাস্ট শেষ। যার যার মতো কর্মে বের হয়ে গিয়েছে সবাই। রেডি হয়ে চুল ঠিক করতে করতে ধোঁয়াশার দিকে এগিয়ে আসলো সাদাফ। তাড়াহুড়ো ভঙ্গিতে বলল, চলো হয়েছে। হ্যান্ড পেইন্টেড মিরর দেখে ঘন পাপড়িতে মাস্কারা ঘষাচ্ছে ধোঁয়াশা। কেউ যে কিছু বলল সে হয়তো শুনেইনি, তা শুনবেই বা কি করে। লাউড স্পিকারে তো বেজেই চলছে, পাস আয় दुरिया फिर भी काम ना हुई, एक अधूरी सी हमारी कहानी रही, आसमां को जामी ये जरूरी नहीं, जान ले इश्क सच्चा वही, जिसको मिलती नहीं मंजिले मंजिल, रंग थे नूर था जब करीब तू था। कथा থেমে গেল সাদাফের। চোখ আটকে গেল সামনে থাকা প্রিয়তমার দিকে। ইস, এতটা সুশ্রী কেন ওই মুখটা? প্রেয়সীর বোচা নাক ছুঁয়ে দেখার ভূত চাপল মাথায়। কিন্তু না, সে ইচ্ছেতে বাঁশঝাড় ভেঙে পড়ল। ধমক শোনা গেল একটা। কোনোরকমে টেনে হিচড়ে নিজের দৃষ্টি সরাল সাদাফ। অপর পাশের মানুষ আঙুল শাসিয়ে বলেই যাচ্ছে, ওই বেটা এভাবে তাকিয়ে আছেন কেন? জীবনেও মেয়েটে দেখেন নাই? তা ওত শখ হলে রাস্তায় গিয়ে দাঁড়ালেও তো পারেন, সেখানে মেয়েদের গোডাউন পাবেন। সাদাফের ছোট্ট স্বর, চোখের সামনে একটা পদ্মফুল। ঘুরঘুর করলে কাটাতে মন বসবে কার? ধোঁয়াশা পেরে উঠল না। এই কথার জবাব নেই তার কাছে। তাই বাধ্য হয়েই শুধালো, ডেকেছেন কেন? বলবেন কিছু? থেমে গাড়ি দাঁড়িয়ে আছে ওদিকে। তাড়াতাড়ি চলো। কোথায়? ক্লাসে যাবে না? যাব পড়ে। পড়ে মানে? বাড়ির গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। আমার সাথে যাবে না তুমি? না, আমি লোকাল বাসে যাব। মেজাজ বিগড়ে যাচ্ছে সাদাফের। কোনোমতে সংযত করল নিজেকে, লোকাল বাসে কেন? দরকার হয় পায়ে হেঁটে যাব। তাতে আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? নিজের পথ ধরন না, আমাকে এসব জিজ্ঞেস না করে। ফালতু মানুষ। এই মেয়ের এই তাড়া উত্তরেও কোনোরকম বিচলিত হল না সাদাফ। কেন? আমার সাথে গেলে কি হবে?
পরে দেখা যাবে আমাকে কোথাও ধরে নিয়ে গিয়ে অঘটন ঘটাবেন। সাদাফ হাসল। সেই হাসিতে ছিল বিদ্রূপ, গলাবাজি কম কর। এই মেয়ে, তোর কি আমাকে রেপিস্ট মনে হচ্ছে যে তোকে কোথাও নিয়ে গিয়ে রেপ করব? থেমে, এই শুন, তোরে রেপ করার হলো এখানেই করতে পারি, বুঝলি? এক্ষেত্রে এই রুম থেকে নিরাপদ আর কিছু নেই। কর্ণপাত করল না ধোঁয়াশা। নিজের ব্যাগ গোছগাছে মত্ত হল। সহ্য সীমা ছাড়িয়ে গেল সাদাফের। ছুটে এসে দেওয়ালে চেপে ধরল ধোঁয়াশাকে। নেহাত ভালোবাসি বলে কিছু বললাম না, না হয় থাপড়ে স্যালাইনের কাজ লাগাতাম। তোরে ভালোবাসি বলে তোর ভালো চাই, তাই নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম তোকে, যেন সেফ থাকিস। অথচ তুই সেই উল্টোটাই বুঝলি। অস্থিমজ্জায় রাগ ছুল সাদাফের। হাত পা ছুড়াছুড়ি করে রেগেমেগে উল্কার বেগে বেরিয়ে পড়ল। ধোঁয়াশা চেয়েই রইল সেদিকে। এক অদ্ভুত অনুভূতি ডানা গজাচ্ছে বক্ষে। ডানাসমূহ মাথা নাড়া দিয়ে উঠছে বায়ুমণ্ডলের দিকে। ভালোবাসি শব্দটা ধুমধাম করে কানে বাজছে। স্টিয়ারিং ধরে গাড়ির ডালা খুলে বসে আছে আজিম। এ বাড়ির ড্রাইভার সে। বাবার অবর্তমানে বাবার পেশাটাকেই বেছে নিয়েছে। খুব ভদ্র আর মিশুক প্রকৃতির আজিম, তাই তো প্রত্যেকের মনে গেঁথে রয়েছে। বিশেষ করে সাদাফের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠতা তার। হঠাৎ ধূপ করে এসে পাশের সিটে বসল সাদাফ। আজিম হাসল যে সাদাফ ইয়াসির চৌধুরী মেয়েদের দিকে ফিরেও তাকাত না, সে আজ বউয়ের অবহেলার শিকার, ব্যাপারটায় বেশ অবাক হচ্ছি। তুমিও মজা নিচ্ছ আজিম ভাই? শুকনো মুখে সাদাফ বলল। আজিম আবারও খানিক হাসল। না, তা নয়, যা শুনলাম তাই বললাম। এতক্ষণ শুনেছি তোমাদের কথোপকথন, কিন্তু এই ফনা তোলা মেয়েমানুষকে কিভাবে সামলাবে ভাই? আক্রোশে গাড়িতে লাথি মারল সাদাফ। দপদপ করে জ্বলে উঠল। জানি না, তবে এর শেষ দেখে ছাড়ব আমি আজিম ভাই। তবে যা করবে ভেবে চিনতে। হুহ। আজিম গাড়ি স্টার্ট দিল। মাঝে মাঝে ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে দেখল সাদাফকে। সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে সে, প্রচুর রেগে আছে। রৌদ্রমূর্তি চোখমুখ তারই আভাস দিচ্ছে। ঢাবির পথ ধরে দুজন ব্যাচমেটের সঙ্গে হেঁটে চলছে ধোঁয়াশা। এই 3 দিনে খুব ভালো সখ্যতা গড়ে উঠেছে ওদের। বাদাম খেতে খেতে হাঁটছে সকলে। ওই আর কি হরেক কথা রাকিবুকি হচ্ছে তাদের। ধোঁয়াশা অন্য সময়ের তুলনায় আজ একটু বেশিই চুপচাপ। সূর্যের আলো চোখে লাগছে। হাতের পাশ চোখের সামনে ধরল ধোঁয়াশা। চোখ বুঝতেই কল্পলোকে উদিত হল সকালের ঘটনাগুলো। সাদাফের ওই তোরে ভালোবাসি শব্দ দুটো ঘূর্ণায়মান স্মৃতিপটে। তখন থেকেই কেমন যেন এক অন্যরকম ফিলিংস কাজ করছে ওই লোকের প্রতি। ফোটার কথা তো ভাবতে চাচ্ছে না সে, তবুও কেন বারবার মনে পড়ছে। চোখ কচলে কচলে উত্তর খুঁজল ধোঁয়াশা। গাড়ির হর্নের শব্দে আতকে উঠল প্রচণ্ড গতিতে। কোনোরকমে নিজেকে টেনেটুনে সরাল। ড্রাইভারকে সরি বলে ক্ষমা প্রকাশ করল ধোঁয়াশা। আর একটু হলেই এক পা পিষে যেত চাকার তলায়। বৃদ্ধ ড্রাইভার দুপাশে বার কয়েক মাথা নাড়িয়ে চলে গেলেন। আহ, আজকালকার মেয়ে ছেলেগুলো এতটা কেয়ারলেস কেন? সঙ্গী দুজন দুহাত নিজেদের সাথে বেঁধে নিল ধোঁয়াশার। একই ধোয়া, কি হয়েছে তোমার? মাথা ঘুরছে নাকি? ওই আর কি। চলো চলো, ক্যাম্পাসের দিকে চলো। বিধিবাম বিপত্তি ঘটল আরেক জায়গায়। ওরা হাঁটা ধরতেই একদল হ্যাংলা গর্ণের বখাটে হাবভাবপূর্ণ গোবর গণেশ এসে রাস্তা অবরোধ করে দাঁড়াল।
এই তো বয়স আর কত হবে, 16-17। স্কুলের গণ্ডিও চুকায়নি হয়তোবা। ধোঁয়াশার দিকে চেয়ে আছে সবগুলো। কোনরূপ ভনিতা না করে সোজাসাপটা প্রশ্ন ছুড়ল ধোঁয়াশা, কি চাই তোমাকে? তেজস্ক্রিয় এক চিৎকার করল ধোঁয়াশা, এই অসভ্যতামু করিস? ঝাঁটার বাড়ি মেরে সব অসভ্যতামু ছুটিয়ে দিব তোদের। সবগুলো খারাপ অঙ্গভঙ্গি করছে। দলের নেতা ভাবওয়ালা একজন কুটিল হাসল, তাই? হাত মুঠো করে চড়া গলায় বলল ধোঁয়াশা, কবে ফুটেছিস? ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল কতক্ষণ। এই মেয়ে কি বলছে এসব? তারা ফুটেছে মানে? তারা কি হাঁস নাকি মুরগি যে ফুটবে? আরও চড়া শোনালো ধোঁয়াশার গলা, কবে ফুটেছিস? সবাই 2007। ওমা ব্যাং ও ঠ্যাং মেলে দেখছি। আহাহা 9-10-এর নিব্বারাও আসে ভাব মারাতে। স্পষ্ট কথা ধোঁয়াশার, আমরা তোদের সিনিয়র বুঝলি। সামনে থেকে ইভটিজিং না করে দেখলে সালাম দিবি, কুর্নিশ করে চলবি। বলামাত্রই আর অপেক্ষা করল না ধোঁয়াশা। রাস্তার সাইডে পড়ে থাকা 3টে শুকনো ডাল নিয়ে আসল। একটা নিজে রেখে অন্য দুটো সঙ্গীদের হাতে। হুমকিস্বরূপ বলল, এই তোমরা ওদের বাঁধো তো। থেমে ছেলেদলের দিকে শক্ত লাঠি তাক করে চেঁচাল, এই বাচ্চারা তোরা যাবি নাকি বিচি থ্যাতলে দিব তোদের? ছেলেগুলোর মুখে ভয়ের ছুপ পরিপূর্ণরূপে স্পষ্ট হয় এতক্ষণে। ধোঁয়াশার এরূপ প্রলয়ঙ্করী রূপ আতঙ্কিত করল সকলকে। তাছাড়াও উৎসুক জনতার ঢল দেখে গণপিটুনির ভয় কেটে পড়ল ওরা একদিকে। ওড়নায় পুরো মুখ মুছে নিল ধোঁয়াশা। সূর্য কিরণে চিকচিক করছে তার ঘর্মুক্ত, প্রতিবাদী মুখ। জনসমুদ্রের উত্তাল ঢেউ বাহবা দিচ্ছে তাকে। ঘুম ঘুম ঢুলুঢুলু শরীরটাকে অতিমাত্রায় টেনে পায়ের চটি একদিকে ছুঁড়ে ফেলে দ্রুতগামী অশ্বের ন্যায় দৌড়ে সিঁড়িপথে এসে দাঁড়াল তন্নি। ওই পুলিশ! হৃদয় থামল। হাঁটুধরে হাঁপাচ্ছে তন্নি। যেন কয়েক মাইল দৌড়ঝাঁপ করে এসেছে। হৃদয় ঘুরে তাকাতেই অক্কা পাওয়ার জোগাড় তার। ওর চোখে চোখ পড়তেই ঘুমটুম উবে গেল। বুজে বুজে থাকা চোখগুলো বড় বড় হয়ে এলো। এখন আর কিছু বেরোচ্ছে না মুখ থেকে। তার গভীর দৃষ্টি এসে ঝাপটে পড়ে আছে হৃদয়ের দিকে। আচ্ছা, গায়ে ইউনিফর্ম, মাথায় ক্যাপ পরিহিত হৃদয় ভাই দেখতে এত সুন্দর কেন? এই ইউনিফর্মে তাকে এত বেশি সুন্দর কেন দেখায়? কেন বারবার এই পুলিশ হৃদয় ভাইয়ে থেমে যেতে হয়? একটা ইউনিফর্ম মাত্র কোনো আহামরি সুন্দর কিছু তো নয়, অথচ সেটাতেই একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? কত পুলিশই তো একই ইউনিফর্ম পরে, কই তাদেরকে তো এত বেশি সুন্দর লাগে না। সেখানেই যদি সময়টা থেমে যেত, লক্ষ কোটি বছর পেরিয়ে যেত এক চাওয়ায়। চোখের সামনে হাততালি পড়তে চমক ভাঙে তন্নির। হৃদয় বরাবর এসে দাঁড়াল, কি হয়েছে তনু, ডাকলি কেন? ডাকার পর আবার স্ট্যাচুও হয়ে আছিস? তন্নি ঠোঁট টিপে হাসল, একটু ঘুরতে যেতে চাই হৃদয় ভাই। তা যা। আপনি তো চলে যাচ্ছেন, কি করে যাব? মেজদা বাড়ি আছে এখন। তাকে বল নিয়ে যাবে। কণ্ঠস্বরটা বসে আসছে তন্নির, না না, ওই ফনা তোলা বেডা মাইনসের সামনে যাই না আমি। এক দফা হাসল হৃদয়। আপনি নিয়ে চলুন না হৃদয় ভাই। খুব মায়া জড়ানো বাক্যটায়। এই মাসে একবার নিয়ে গেলাম না। মুখ কালো হয়ে আসে তন্নির। ভাবে, নিয়া গেছেন তো। তখন তো সাথে তোহাপু আর মিলিটাও ছিল।
দুটোর জ্বালায় ভালোমত আপনার দিকে তাকাতেও পারিনি। থেমে, কিন্তু আমার তো আপনাকে একান্তে চাই হৃদয় ভাই, যেখানে আমি আর আপনি ছাড়া আর কেউ থাকবে না। আপনি আমার সাথে থাকলে যে আমি চাঁদের দেশেও থাকতে পারবো হৃদয় ভাই। চিরসত্য ভয় পাব না একটুও। হৃদয় ধুলো উড়ানোর মতো হাত নাড়াল। কি হলো, চুপ করে আছিস কেন? না মানে, আসলে আজকেও আরেকবার যেতে চাচ্ছি হৃদয় ভাই। কার্জন হলো দেখার খুব ইচ্ছে আমার সত্যি, আগে তো কখনো দেখেনি। থেমে, কার্জন হলো যে আমার স্বপ্ন হৃদয় ভাই। না, এই মাসে আর হবে না। এমনিতেই দাভাইয়ের বিয়েটিয়ে বাবদ অনেক ছুটি টুটি নেওয়া হয়েছে আমার, আর ছুটি পাব না। কথার গুঞ্জন শুনে আসলো রহিমা। পান চিবুতে চিবুকে হেও করে বলল, এ হহ, পড়ালেহার নামে নাম নাই, আবার আইছে কার্জন হলো নিয়া স্বপ্ন পোষতে। পড়ালেহা চাঙ্গে গা টালটিবাল্টি করে ঘুরে সারাদিন, আবার দেহে কার্জন হলের স্বপ্ন। তন্নির ইচ্ছে হচ্ছে এখন ওটার মাথায় দুটো গাঁটটা মারতে আর বলতে, কার্জন হলের স্বপ্ন আমি পূরণ করবই, শুধু 2 বছর অপেক্ষা করো বুড়ি। তখন অবাকের চূড়ায় ওঠে এই অতি প্রিয় পানটা খাইতেও ভুলে যাবা। শুধু ভাববা কি করে কি হলো। পড়া চোর তন্নি কি করে ওখান পর্যন্ত চলে গেল। হ্যাঁ, তাই হবে। এমন পড়াশোনা করব না, খালি 10-এ উঠি, দেখে নিও, সাথে মিলিয়ে নিও অক্ষরে অক্ষরে। হ্যাঁ, তন্নি চৌধুরীর চ্যালেঞ্জ এটা। হৃদয় বলল না কিছু। দেরি হয়ে গিয়েছে তার। মুখে হাসি ধরে রেখেই বেরিয়ে গেল। অপরদিকে পঞ্চদশী তন্নির অভিমান হল, ভীষণ অভিমান বাসা বাঁধল বুকে। হৃদয় ভাই তাকে এভাবে নিরাশ করে চলে যেতে পারলেন? কি করে পারলেন উনি ছোট্ট মনটা ভাঙতে? অতি সাধের ঘুমটুম ছেড়ে দৌড়ে এসেছিল সে হৃদয় ভাইয়ের কাছে, অথচ উনি কি করলেন এটা? মক্রিয়মান বিকেল। বাড়ি জুড়ে নেই কোনো হইচই। কর্তারা সব এক এক বসে আছে বসার ঘরে। বাইরের লোকও আছে কয়েকজন। কিছু নিয়ে বৈঠক বসবে ভাবগতি, তারই পূর্বাভাস। মেইন ডোরে পা রাখতেই সেদিকে চোখ গেল সাদাফের। কিছু একটা আন্দাজও হল। অতিসত্বর সৃষ্ট ঝঞ্ঝাট সম্পর্কে জ্ঞাত সে, কিন্তু পাত্তা না, নিজের মতোই হাতে থাকা ফোন স্ক্রুল করতে করতে চলল 2 তলার দিকে। সাদাফকে দেখেই উপস্থিত সবাই কর্মে ফিরে এলেন। স্বীয় কর্ম ভেবে ডাকলেন ওকে। সাদাফ ফারুকের বরাবর এসে দাঁড়াল। সোজাসুজি জিজ্ঞেস করল, কি হয়েছে? ফারুকের রাগান্বিত আওয়াজ। বাইরে থেকে আসা লোকদের দিকে দেখিয়ে বলে, তুমি এনাদের ছেলেদের মেরেছ কেন? হ্যাঁ, কথা সত্যই। ওই ছেলেগুলোকে ধার্ক মেরেছে সাদাফ। ভাবলেশহীন উত্তর সাদাফের, হুম মেরেছি। হাতের ফোনের দিকে তাকিয়েই উত্তরটা। মেরেছ মানে? তোমাকে কি মারামারি শিক্ষা দিয়েছি আমি? ফোনে ব্যস্ত সাদাফের অপরাধহীন স্বর, যা করেছি ঠিকই করেছি। জামশেদ মাথা নাড়াল। ভাইয়ের দিকে তাকিয়ে সমর্থন করল, হ্যাঁ, আমাদের সাদাফ কাউকে শুধু শুধু মারবে না ভাইজান। ওর সঙ্গী হল রিপনও। ফারুক থামিয়ে 2 ভাইকে, তোমরা চুপ করো। তোমরা ওকে পীর ভাবো তাই না? ও তলি আউলিয়া, পীর হলে অন্যের ছেলেকে পিটিয়েছে কেন? সাদাফ এখনো ফোনের দিকেই তাকিয়ে। বাপচাচারা কি বলছে না বলছে সেদিকে মন নেই তার। ব্যাপারটায় খুব লাগলো ফারুকের। কি হলো ওমন অভদ্র ভাবসাব দেখাচ্ছ কেন? সোজা হয়ে দাঁড়ালো সাদাফ। ফোন পকেটে পুরে ঠান্ডা গলায় বলল, ওরা আমার বউয়ের দিকে চোখ দিয়েছিল, ব্যাস আমিও ওদের মেরেছি।
কোনো অন্যায় তো করিনি। ওত ক্যাচাল পারছ কেন? তোমার বউটাও যে ওত ভালো নয়, ভুলে যেও না। ক্রূর বিদ্রূপ করে। হ্যাঁ, আমার বউ ভালো না, তবে ছেলেপেলের ব্যাপারে নিষ্পাপ সে। ছেলে দেখলে কথা বলা, ভাব জমানো, গা ঘেঁষাঘেঁষি, এই ওই ছেলের সঙ্গে যেচে আলাপ করা ওসব তার চরিত্রের মধ্যে পড়ে না। আজকাল তর্ক করাও শিখে গিয়েছ দেখছি তুমি। থেমে, ওই অভদ্র মেয়েটার সাথে থেকে থেকে তুমিও অভদ্র হয়ে গিয়েছ। তুমি তো এমন ছিলে না। ওই মেয়ে তোমার অধপতনের মূলে, তা কি জানো তুমি? যা ভাবো, কিছু বলার নেই। অনুতাপহীন ফোন বের করে চালাতে চালাতে দুতলায় উঠে যায় সাদাফ। ফারুক দীর্ঘনিশ্বাস ছাড়ল। আহা, তার এত ভালো ছেলেটা কি হয়ে গেল? কদিন আগেও তো কত ভালো ছিল বাড়ির পরিবেশটা, অথচ ওই মেয়ে আসার পর কি হয়ে গেল এসব? শান্তি বলতে নেই এখন আর বাড়িটাই। বসার ঘরে সোফায় বসে আছেন দুই গৃহিণী। তন্নিটাকে নিয়ে কথা হচ্ছে দুজনের। মেয়েটার কি যে হলো কে জানে, সকাল থেকেই না খেয়ে আছে। এই রাত্রি এত হয়ে গেল, এত জোড়াজুড়ির পরও খেলো না কিছু। কি হয়েছে কে জানে, ছাদে বসে আছে তখন থেকে, কিছু বলছেও না কারো সাথে। হৃদয় ঢুকতেই মাচাচির আলাপ আলোচনা শুনল। ব্যাস কিছু না বলেই উঠে গেল ছাদে। একা একা ছাদে দাঁড়িয়ে আছে মেয়েটা। চন্দ্রকিরণে পরিষ্কার তার অবয়ব। কপালে ছড়িয়ে থাকা বেবি হেয়ারগুলো দোল খেলছে ঝিরঝির মুক্ত সমীরণে। তনু, আওয়াজটা নেশাক্ত শোনাল। চোখ বুঝল তন্নি, তবে আজ আর ঘুরে দাঁড়াল না। মনে যে অভিমানের কালো মেঘ ভিড় করে আছে, কি করেই বা ফিরবে। সামনে এসে ওর ডানহাত ঠেসে ধরল হৃদয়ে। চোখ মেলে তাকালো তন্নি। কিছু সময় পার হয়ে গেল। অভিমানে চিবুক ঝুলিয়ে বলল, কি খাসনি তুই? না। কেন? খাবো না। তাতে আপনার কি? আপনি এসেছেন কেন এখানে? আদিক্ষেতা দেখানো লাগবে না এত, ভাগেন। অভিমান চোখের স্রোত ভাসাল। চোখের কোঠর জলে পরিপূর্ণ হল। হৃদয় বুঝল আসল ঘটনা। আসলে কিসের জন্য রেগে আছে এই নারী তাও বুঝল। ওর চোখ মুছিয়ে হৃদয়, বেশি কথা বলিস। খাবি আয়। না, খাবো না। রাগাস না। আপনি আমার উপর রাগবেন সেটাও আমায় বিশ্বাস করতে হবে? এতক্ষণে হাসির ঝিলিক ফুটল পাতলা ঠোঁটে। বাদ দে, সারপ্রাইজ আছে তোর জন্য। পেতে চাস না? সারপ্রাইজ? হুম চাই। কি সারপ্রাইজ? আবেগে আপ্লুত তন্নি। এখন বলে দিলে কি সেটা সারপ্রাইজ থাকবে? আগামী দিন দেখবি। হুম তাই তো। নিজের বোকা মার্কা কথায় লজ্জিত হল তন্নি। চল হেঁটে আসি। যাবি? অবশ্যই, কেন নয়। সে তো চাই হৃদয় ভাইয়ের পাশে পাশে থাকতে, কিন্তু ভয়ও হচ্ছে ওদিকে আব্বা তো যেতে দিবে না। হৃদয় ভাই চাচা নেই, ব্যবসার কাজে শহর ছেড়েছেন, আজ ফিরবেন না। মনটা পাখির ন্যাগ ফুরুত ফারুত উড়তে চাইল। খুশিতে গদগদ হয়ে উঠল তন্নি। তাহলে চলুন যাই পুলিশ। হৃদয় হাসি টেনে বলল, একদম না, আগে খেয়ে নে তারপর যাব। কিন্তু? কোনো কিন্তু নয়। খেতে যা, যত দ্রুত খেতে যাবি তত তাড়াতাড়ি আমরা বেরোতে পারব। পুরো 12টা পর্যন্ত ঘুরব। ব্যাস, কথাটা শোনা মাত্রই আর দাঁড়াল না, ধরাম করে লাফছাপ মেরে হাওয়ায় মিলিয়ে গেল তন্নি। উপস, ল্যাম্পপোস্টের পিটপিট আলোয় হৃদয় ভাই পাশে থাকবেন ভাবা যায়। তাই তো এত স্পিডে ছুটে এসেছে সে। এসেই বসে পড়েছে ডাইনিংয়ে।
লেগে পড়েছে খাওয়ায়। দুতলার করিডোর থেকে ডাইনিংটা স্পষ্ট। সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা হৃদয় দেখছে সে দৃশ্য। দেখছে আর টিপে টিপে হাসছে। সে চাউনি সম্মোহনী, সে হাসি শত সহস্র সুখের। টানা 1 ঘন্টার লম্বা এক শাওয়ার নিয়ে আসলো সাদাফ। চুলে তোয়ালে জড়িয়ে যেই না ওয়াশরুম টপকিয়েছে, চোখ কপালে ওঠার উপক্রম তার। বরাবর বেকনিতে নাম্বার ডায়াল করছে ধোঁয়াশা। মাঝে মাঝে চোরের মতো এদিকে তাকাচ্ছে আবার কেউ চলে আসলো কিনা। সাদাফ একটু আড়াল হয়ে দাঁড়াল। ওই মেয়ে নির্ঘাত ওই তাহসানের নাম্বার চাপছে। না, এটা তো হতে দেয়া যায় না। তোয়ালে বিছানায় ছুঁড়ে ফেলে ছুটে গিয়ে ধোঁয়াশার থেকে ফোন কেড়ে নিল সাদাফ। হকচকিয়ে উঠল ধোঁয়াশা। মুখে গালাগাল টানার আগেই সাদাফ এসে কোমর বেঁধে ধরল ওর। থেমে গেল ধোঁয়াশা। সাদাফ বাঁকা হাসল। কি সাহসিনী! আমায় খুব করে গালাগাল শোনাতে চাচ্ছিলে তাই না? কিন্তু যেই না আমি কাছে আসলাম সব হাওয়াতে ফুস হয়ে গেল। সাদাফের বুকে ইচ্ছেমতো ঘুষি মারল ধোঁয়াশা। কিন্তু 1 ইঞ্চিও নড়ল না সাদাফ। বরঞ্চ হাতের বন্ধন আর দৃঢ় হল। ওকে আরেকটু চেপে ধরে বলল, জোর দেখাচ্ছ মেয়ে? হ্যাঁ দেখাচ্ছি। ছাড়ুন, ছাড়ুন আমায়। ফোনটা কার থেকে নিয়েছিলে? তন্নির থেকে। ও আমার ফোন না পেয়ে এখন তন্নির থেকে ফোন নেওয়া হচ্ছে তাহলে? হ্যাঁ হ্যাঁ নিয়েছি, প্রায়ই নেই। তাতে আপনার কি? জবান কম চালাও। তুলে একটা আছাড় মারব ফাজিল মেয়ে। তখন সব জোর দেখানো বের হয়ে যাবে। এহহ এটুকুন একটা মেয়ে কোলে নিলে 2 কেজিও হবে না, সেও আবার শক্তি দেখায়, যত সব। ধোঁয়াশাকে ছেড়ে দিয়ে ওর এক হাতে পরপর কয়েকবার চুমু খেল সাদাফ। ঢোক গিলে কণ্ঠে তেজ ফিরিয়ে আনল ধোঁয়াশা। সরাসরি সাদাফের চোখে চোখ রেখে বলল, আপনি একটা লম্পট। আর তুমি একটা ক্রিমিনাল। হোয়াট? চেঁচিয়ে লাভ নেই। যে মেয়ে স্বামীর সঙ্গে সাপেনেউলের মতো লেগে থাকতে পারে সে ক্রিমিনাল নয় তো আর কি? রাগে অপমানে সাদাফের দিকে তুড়ি বাজালো ধোঁয়াশা। হ্যালো, আমি ক্রিমিনাল ছিলাম না ওকে? খোঁজ নিয়ে দেখতে পারেন কতটা ভদ্র মেয়ে আমি। এহহ জানা আছে কে কতটা ভদ্র। হে আগে ভালোই ছিলাম, এখন ক্রিমিনাল হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। কেন আমরা কি তোমায় কামড়ে দিয়েছি? মস্ত বড় এক তালা ঝুলল ধোঁয়াশার মুখে। ধুর, এবারে কি উত্তর দিবে সে? মাঝে মাঝে এই লোক এমন কিছু আশকো করে না যে না চাইতেও ইয়া বড় দানবাকৃতির এক তালা ঝুলে যায় মুখে। বলার থাকে না আর কিছুই। এবারে ঝগড়ার ইতি টানল সাদাফ। ধোঁয়াশার দিকে ঝুঁকে ওর মুখে ফুহু দিয়ে আওড়াল, তন্নির ফোন তন্নিকে দিয়ে দিচ্ছি। মনে রেখো, সামনে থেকে যতবার ওই তাহসানের সঙ্গে কথা বলার চেষ্টা করবে ততবারের জন্য তত শত চুমু বরাদ্দ হবে তোমার জন্য। আর হ্যাঁ, প্রত্যেকটা চুমুর মেয়াদকাল হবে 5 মিনিট করে। কথাটা শেষ করে ফিনফিনে পাতলা ঠোঁটে বিজয়ী হাসি টেনে বেরিয়ে গেল সাদাফ। পরাজয় বিছানায় ধরাম করে বসে পড়ল ধোঁয়াশা। সাদাফের চুমু খাওয়া স্থানটা ডলছে সে। ঘিন ঘিন করছে তার শরীর। এমনভাবে ওই চুমু খাওয়া স্থানটাকে ডলছে যেন চামড়া তুলে ফেলবে। তার এখন ইচ্ছে হচ্ছে 1 বালতি হুইল পাউডার ঢেলে দিতে হাতের উপর। তাতে যদি ওই লোকের ঠোঁটের ছোঁয়া শেষ হয় আর কি। হাতটা ধরেন না, ভাব নিয়েন না। কেন চোখের ভাষা বুঝেন না? জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না। মইরা গেলে আমায় খুঁজা পাইবেন না। বিছানায় পড়ে থাকা ফোনটায় বাজছে বাঙালি গান। হাতে নেইল পলিশ লাগাচ্ছে তন্নি। গানের সঙ্গে ঢুলছেও।
এ সময় দরজায় টোকা পড়ার আওয়াজ হল। হৃদয় দরজায় ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে। পকেটে 2 হাত গুজা তার। নীলপলিশের কৌটা কোনোমতে দূরে ঠেলে গান অফ করল তন্নি। হৃদয় ভুরু কুচকাল, ও তো চোখের ভাষা বুঝলে সমস্যা। তন্নি বুঝল গান প্রসঙ্গে উক্তিটি করেছেন হৃদয় ভাই। খানিকটা লজ্জা লজ্জা ভাব এসে ছুঁয়ে গেল তার দু চোখে। এই তো পাশে থাকা কংক্রিটের দেওয়ালে চোখ মেয়েটা, কিছু বলবেন? হুম। রেডি হ, ঢাকা বিশ্ববিদ্যালয় যাব আমরা। চোখ তুলে চাইল তন্নি, মানে? তোকে কার্জন হলো ঘুরিয়ে আনব। আনন্দে দোলে উঠল তন্নি। এই তাহলে হৃদয় ভাইয়ের সারপ্রাইজ। উপস, ভাবাই যাচ্ছে না উনি কার্জন হলো যেতে চাইছেন তাকে নিয়ে। দ্রুত ওঠে দাঁড়াল তন্নি। 5 আঙুল মেলে ধরল হৃদয়ের দিকে। এই 5 মিনিট দাঁড়ান, শাড়ি পরে আসছি। এই একদম না, যেভাবে আছিস তেমনি চলবে, উপর দিয়ে বোরখা পরে নে। কেন? অসহায় শোনাল শব্দটা। এমনি, যা বলছি তা কর। কথাটায় অসহায় ভাবটা মুছে গেল। গানের সুরে নেচে ওঠল মনটা। হৃদয়ের দিকে তাকিয়ে ভাবল তন্নি, আমাকে কি বোকা পাইছেন যে কিছু বুঝি না আমি? আমার দিকে কেউ আর চোখে তাকালেও বুঝে যাই কি জন্য তাকাইছে সে, আর আপনি আসেন ভাব মারাতে। ওত ঢং রং না করে সরাসরি বলেই না দিবেন, শাড়ি পরার দরকার নেই তনু। আমি চাই না তোর সৌন্দর্য কেউ দেখুক। যা বোরখা পরে নে। আর 5 মিনিট, কিন্তু আধা সেকেন্ডও দেরি হলে তোকে ফেলে চলে যাব। হাসল হৃদয়। সব ভাবনা একদিকে রেখে রসিকতা করল তন্নিও, আমাকে ফেলে চলে গেলে আর কাকে নিয়ে যাবেন? তোর আত্মাকে। বলামাত্রই দাঁত বের করে হেসে দরজা চাপিয়ে হৃদয়ে। ভিতর থেকে খিল লাগিয়ে তন্নিও দরজা ঘেঁষে দাঁড়িয়ে হাসল কিছুক্ষণ। ব্যাস হয়ে গেল। দরজার ওপাশ থেকে আওয়াজ এলো, পরে হাসিস? 2 মিনিট চলে গিয়েছে কিন্তু। আমি এখানেই আছি, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, তাই তো, 2 মিনিট চলে গিয়েছে যে। হাসি টাসি মুছে দ্রুত গায়ের ওড়নাটা খুলে গায়ে বোরখা জড়িয়ে নিল তন্নি। কার্জন হল একটি নাম, একটি ইতিহাস, প্রাচ্যের অক্সফোর্ড, শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস। ভ্রমণ বিলাসের জন্যও মারাত্মক সুন্দর জায়গা এটি। 1904 সালে ভারতের ভাইসরয় লর্ড জর্জ নাথানিওয়েল এই কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারই নামানুসারে এ ভবনের নাম রাখা হয় কার্জন হল। প্রাচীন আমলে নির্মিত অফিস বাড়ির মধ্যে অন্যতম এটি। বর্তমানে বিজ্ঞান অনুষদের জন্য ব্যবহার করা হয় এটিকে। ভবনটির বহির্পৃষ্ঠে কালচে লাল রঙের ইট ব্যবহার করা হয়েছে, যা দৃষ্টিনন্দন। সেদিকে তাকাতেই মন মাঝে মন্ত্রমুগ্ধের ন্যায় বেজে উঠল, আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ এই চোখে চেয়ে থাকেছি। ওমা, টুস করে বোরখায় প্যাচ লেগে গেল। পড়তে গিয়েও পড়ল না তন্নি। হৃদয় ধরে ফেলল ওকে। পড়লে নির্ঘাত নাকটাক ফেটে যেত। ঘটনার আকস্মিকতায় হৃদয়ের চেহারায় রাগ স্পষ্ট হল। চোখ কোথায় নিয়ে ছুটিস? তন্নি ঢোক গিলল, আসলে খেয়াল করিনি। এবার থেকে ঠিক করে হাঁটব। হৃদয় হাসল ওর ভয় পাওয়া দেখে, তুই আমাকেও ভয় পাস? কৃষ্ণচূড়ার ডাল থেকে ঝরে পড়া টা পাপড়ি তুলে নিল তন্নি। হৃদয়ের দিকে তাকিয়ে পলক ঝাপটাল। শান্ত দৃষ্টিতে বলল, না। তবে মাঝে মাঝে পাই যখন মুখটাকে পানক সাপের মতো করে রাখেন। সশব্দে হাসল হৃদয়, তুই বাধ্য করিস বলেই তো এমন করি। গেইট পেরিয়ে ভিতরে প্রবেশ করল ওরা।
কার্জন হলের আশেপাশের পথে গুটি কয়েক প্রাইভেট কার দাঁড়ানো। ভিতরের পরিবেশ অভাবনীয় সুন্দর। ছবিতে যতটা না সুন্দর, বাস্তবে তার থেকেও বেশি সুন্দর জায়গাটা। হৃদয়ের হাতে ফোন গুজে দিয়ে ছুটে গিয়ে কার্জনের একপাশে সিঁড়িতে বসে পড়ল তন্নি। তন্নি বসতেই ক্যামেরা ক্লিক পড়ল এক নাগাড়ে। বেশ অনেকগুলো ছবি নেওয়া হলো। হৃদয়ের সাথে বেশ কটা সেলফিও নিল তন্নি। খুশিতে ডগমগ মেয়েটা ভালো ছবিগুলো রেখে অস্পষ্ট, ঝাপসাগুলো ডিলিট দিতে ব্যস্ত। কার্জনের আশেপাশের রাস্তায় পাশাপাশি হাঁটছে তন্নিদয়। মাঝে মাঝে পাশে থাকা খুশির রানীকে অবলোকন করছে হৃদয়ে। সত্যিই নারীকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না। তারা প্রিয় মানুষকে পাশে পেলে যতটুকু হ্যাপি থাকে ততটুকু হ্যাপি লক্ষ টাকা পেলেও হয় না। ইচ্ছেমতো ছবি টবি নিয়ে কার্জন হলো ছেড়ে বাইরে আসে দুজন। রাস্তার এক রেস্তোরাঁ থেকে টিস্যুতে মোড়ানো স্যান্ডউইচ এনে দেয় হৃদয় তন্নিকে। মেয়েটা স্যান্ডউইচ পেয়ে খুব খুশি হয়। খুশি তার হিজাবের ফাঁকে বের হওয়া চোখ দুটোতে প্রদর্শিত হয়। হৃদয় রিকশা থামাতে নিলে বাধা হয় তন্নি, চলেন না হাঁটি হৃদয় ভাই। ব্যাস আর রিকশা ডাকল না হৃদয়ে। টিএসসির পথে দুজন হাঁটছে পাশাপাশি। একজন ফুচকাওয়ালাকে দেখে উসখুস করতে লাগল তন্নি, হৃদয় ভাই ফুচকা ফুচকা। তন্নির হাত ধরে সেদিকে পা বাড়াল হৃদয়ে। অবাক হয়ে সেদিকে চেয়ে রইল তন্নি। আজ যদি এখানে হৃদয় ভাই না হয়ে বরদা কিংবা মেজদা হতেন, নির্ঘাত বলতেন, ওসব খেতে হবে না, বাড়ি চল, ওসব অস্বাস্থ্যকর খাবার খেলে পেট খারাপ হবে। অথচ ইচ্ছা প্রকাশ করা মাত্রই বিনা বাক্যে রাজি হয়ে গেলেন হৃদয় ভাই। কতই না ভালো এই মানুষটা। ফুচকাওয়ালার কাছে এসে হৃদয়কে দূরে সরিয়ে তন্নি। হৃদয়ও বাধ্য ছেলের মতো খানিকটা দূরে গিয়ে দাঁড়াল। ও যেতেই তন্নি বলল, মামা এক প্লেটে ঝাল একটু বেশি দিবেন। এমন ঝাল দিবেন যেন মুখে দেওয়ার আগেই চোখের পানি ঝরো ঝরো করে পড়ে। লোকটা হাসলেন। বললেন, কেন ওইটা তোমার জামাই বুঝি? কোনো কারণে ঝাল খাওয়াইয়া ধনিবার চাইতাছ? ওই আর কি। লাজুকলতার ন্যায় মাথা নিচু হল তন্নির। উইয়ে ওনার উচ্চারিত জামাই শব্দটা মনের গহীন কোণে লজ্জা জমিয়েছে তার। ব্যাস ওদিক থেকে ডাক পড়ল, এই তনু কি সব বলিস? আর কতক্ষণ এতিমের মতো দাঁড় করিয়ে রাখবি আমায়? তন্নি এগিয়ে গেল ওর দিকে, না চলুন হয়ে গিয়েছে। কি হয়েছে আর কি হচ্ছিল ওখানে? ডান ভুরু বেঁকিয়ে আসল হৃদয়ের। তন্নি ভীষণ হাসল মনে মনে, কিন্তু প্রকাশ করল না। ওখানে কথা হচ্ছিল। কি কথা হচ্ছিল? ওনাকে পছন্দ হয়েছে নাকি তোর? ভ্রুক্ষেপহীনভাবে পলক ঝাপটাল তন্নি। ভাব মেরে বলল, হুম হয়েছে। তাতে আপনার কি? হৃদয়ের মাথায় রাগ চাপল খানিকটা। পরক্ষণেই আবার মনে হল ওই বাদর মেয়ে নিশ্চয়ই তাকে জেলাস ফিল করাতে এসব বলছে। তাই ঝেড়ে ফেলল ব্যাপারটা, চল ওদিকে যাই। তন্নির কথামতো ফুচকাওয়ালা এক প্লেটে অতিমাত্রায় ঝাল মেশায়। আর সেটা তন্নিকে ইশারায় বুঝাল। বুঝতে পেরে ওই প্লেট হৃদয়ের হাতে দেয় তন্নি, আর সে নেয় কম ঝালওয়ালাটা। হৃদয়কে ফুচকায় হাত দিতে দেখেই মনে মনে কয়েক দফা হেসে নিল তন্নি, খা শয়তান বেটা খা। খুব কান্দাইছি সেবার, নিজে একটু চোখের জল ঘষা। কান্দস তো না কখনো, চোখের পানিতে হয়তো ঘুনে ধরে গিয়েছে। বিধিবাম। যেই না হৃদয় মুখে ঝালে জিহ্বা পুড়ে যাবার দশা তার। কোনোমতে ফুচকাখানা গিলে নিল।
সত্যিই চোখ অশ্রুতে ভরে এসেছে তার। ফর্সা মুখ লাল বর্ণে রূপ নিচ্ছে। কাশতে লাগল বেচারা। এটা তো প্রত্যাশার থেকেও অতিরিক্ত হয়ে গেল। তন্বীর বুকের ভিতর কাঁপন ধরল। দ্রুত পানির বোতল এগিয়ে হৃদয়ের দিকে। পুরো পানি খেয়ে শেষ করল হৃদয়ে। টোলে বসে হাঁপাতে লাগল। মনে মনে 101 বার হৃদয়কে সরি বলল তন্বী, সেই সাথে নিজেকে হাজারো গালাগাল দিল। তার কারণে কষ্ট পাচ্ছে হৃদয় ভাই। যাক, আর খাওয়া লাগবে না এসব। হৃদয় ভাইয়ের ঝালভাবটা কমুক, চলে যাবে ওনাকে নিয়ে। অগোছালো কটা শাড়ি ছিল, সেগুলো গোছাচ্ছে। ধোঁয়াশা। সাদা ফাঁসে ওর হাতের ফোন এগিয়ে দেয় ধোঁয়াশার দিকে। মিস শাপিনী, নিন, আপনার আব্বা আম্মা কল করেছেন, কথা বলতে চাচ্ছেন আপনার সঙ্গে। চোখ গরম করে তাকালো ধোঁয়াশা। আমি শাপিনী? শুধু শাপিনী না, একটা কালসাপ, কালনাগিনীও। মনে মনে, কি হলো, আমি শাপিনী? সবসময় যেভাবে ফনা তুলে থাকেন, আমার তো আপনাকে তাই মনে হয়। সাদাফের থেকে ছো মেরে ফোন নিয়ে নিল ধোঁয়াশা। ফোন মুখের সামনে ধরে অনর্গল বলতে লাগল, যেন আগে থেকেই জিহ্বার ডগায় তুলে রেখেছিল কথার বাক্স। তোমরা ফোন করেছ কেন আমার কাছে? তোমাদের বলেছি না আমার কাছে ফোন করবে না? তোমরা আমার কেউ নও, আমি চিনি না তোমাদের। ওপাশ থেকে ফুপিয়ে উঠলেন নার্গিস বেগম। কিছু বলতে পারলেন না। নুরুল ইসলাম ফোন টেনে নিলেন নিজের দিকে। নরম গলায় বললেন, ধোয়া মা, এভাবে বলে না। তোমার আম্মা কষ্ট পাচ্ছেন। তো আর কিভাবে বলবো? কেন কল করেছ? তুমি চিটাগাং আসো জামাইকে নিয়ে। সরকারি ছুটি আছে সামনে, তখন চলে আসো। যাব না। জোর করে বিয়ে তো দিয়েছিলে বাড়ি থেকে বিদায় করার জন্যই, তা এখন আবার ডেকে নিচ্ছ কেন? যাব না আমি। প্লিজ ফোন দিবে না তোমরা আর। ব্যাস, তারা তারা কথা শেষ হতেই লাইন কেটে। ধোঁয়াশা। সাদাফের যদিও রাগ হল, কিন্তু ধোঁয়াশার চোখে পানি দেখে ছেড়ে ব্যাপারটা। এহহ কত ঢং! তখন বাবাকে এত এত কথা শুনিয়ে এখন নিজেই কান্না করছে। যদিও এই মেয়ের কান্নার ঢং করার অভ্যাস আছে, তবে এবারে সেটা মনে হচ্ছে না। সত্যিই হয়তোবা এরকম আচরণ করতে চাচ্ছিল না সে, কিন্তু কেন করল সেটাই ভাববার বিষয়ে। রাতের খাবার শেষে শুয়ে শুয়ে পুরো 1 ঘন্টা নাগাদ সাদাফের ঘুমানোর অপেক্ষা করেছে ধোঁয়াশা। যখন নিশ্চিত হল ওই বেটা ঘুমিয়েছে, তখনই বেরিয়ে পড়ল তন্বীর রুমের দিকে। না জানি এখনো সজাগ আছে কিনা ওই মেয়েটা, রাত তো অনেক হল। সংকোচ সত্ত্বেও তন্বীর দুয়ারে টোকা বসালো ধোঁয়াশা। না খুলছে না মেয়েটা, ঘুমিয়ে গিয়েছে হয়তো। ধীরে ধীরে সে টোকা করাঘাতে পরিণত হল। যাক, এতক্ষণে ভিতর থেকে শব্দ হল, আসছি আসছি বাবা। ঘুমের মাঝে কেউ ডাকলে সত্যিই খুব বিরক্ত লাগে। তন্বীর ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। ওড়নাটা ঠিকঠাক গায়ে জড়িয়ে দরজা খুলল মেয়েটা। চমকালো ধোঁয়াশাকে দেখে। কি ভাবি যে, এই মহিলাকে এমনই সে বাঘের মতো ভয় পায়, আর মহিলা বারবার তার কাছেই আসে। নির্ঘাত ফোন চাবে। আন্দাজ করে আগ বাড়িয়েই বলল তন্বী, ফোনে চার্জ নেই ভাবি। ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যায়, চার্জে লাগানো হয়নি আজ। সকালে নিয়েন। চুপসে গেল ধোঁয়াশা। তন্বীর দিকে তাকিয়ে যা বুঝল মেয়েটা ভয় পাচ্ছে তাকে। ওর ভয় বাড়ালো না আর। চলে যেতে উদ্যত হল। মাথা কাত করে জানালো,
আচ্ছা। ব্যর্থ বনে গিয়ে নিজ কামরার দিকে হাঁটা ধরল ধোঁয়াশা। দেখল নিচতলায় আলো জ্বলছে। এ সময় ওখানে আলো জ্বলে কেন? কেউ কি আছে ওখানে? যদি কেউ না থাকে তবে শুধুই কারেন্টের অপচয় হচ্ছে। যেই ভাবা সেই কাজ, আলো নিভানোর জন্য ঘুরে সিঁড়ির দিকে গেল ধোঁয়াশা। থেমেও গেল আবার। এ কি ওখানে দাদিমা মনে হচ্ছে। কিন্তু উনি কোথায় যাচ্ছেন এখন? ভালো করে সেদিকটায় নজর রাখল ধোঁয়াশা। বুড়ি চোরের মতো হেঁটে হেঁটে একটা কক্ষের দিকে গেল। কোমরে গুজা চাবি দিয়ে বন্ধ কক্ষের তালা খুলল, তারপর চোখের পলকে ভিতরে ঢুকে দরজাও লাগিয়ে দিল। বিস্ময় তলিয়ে যাচ্ছে ধোঁয়াশা। শুধু আজ নয়, আরও একদিনও এই অসময় ওই বুড়িকে ওই কক্ষের ভিতরে ঢুকতে দেখেছে সে। কিন্তু এত রাতে মহিলা কি করে ওখানে? কই, এই রুমে তো অন্য কাউকে যেতে দেখা যায় না, সারাক্ষণ রুমটা তালাবন্ধই পড়ে থাকে। তবে রাত হলে ওখানে যাওয়ার কি এমন প্রয়োজন পড়ে বুড়ির? কি এমন আছে ওই রুমে? যাকগে, ঘুরে দাঁড়ালো ধোঁয়াশা। এসবে তার কি? ওই রুমে কি আছে না আছে তা জেনে তার কি হবে? সে তো দুদিন পর এখান থেকে ফুরুতি হয়ে যাবে। থাক, ওদের ব্যাপার ওদের মধ্যেই থাক, এসব জেনে তার কোনো ফায়দা হবে না। আর দাঁড়ায় না এই ওই ভাবতে ভাবতে সব গোয়েন্দাগিরি ছেড়ে দিয়ে চলে যায় ধোঁয়াশা। সন্ধ্যার চরণে লুটিয়ে পড়েছে আলোকধারা। বিধির নিয়ম অনুযায়ী দিনের সকল আলোকে শুষে নিয়েছে সন্ধ্যা। মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরেছে সাদাফ। বাড়ির বাইরে থাকতেই চিল্লাফাল্লায় কান যায় যায় তার। এ কি কিসের গোলমাল হচ্ছে ভিতরে? জোর পায়ে ভিতরে প্রবেশ করল সাদাফ। মুখোমুখি ঠেকল হৃদয়। উৎকণ্ঠা নিয়ে জানতে চাইল সাদাফ, কি হয়েছে, এত গোলমাল কিসের? তেমন কিছু না, তোর বউ কা লসাপটা আর আমাগো দাদি কা লসাপটা ঠুকরাঠুকরি লাগছে, ওদিকে যাস না দা ভাই। কখন ফুস করে গায়ে ছুবল মেরে দিবে বলতেও পারবি না। চুপ শালা। হৃদয়ের পাশ কাটতে কাটতে, আমি তোর শালা কেমনে দা ভাই? আমার কোনো বড় বোন নেই সেটা তো মাথায় রাখবি নাকি? সাদাফ চোখ পাকিয়ে তাকাতেই দাঁত কেলিয়ে হেসে কেটে পড়ল হৃদয়ে। সাদাফও হাসল। ঠোঁটদ্বয় নিজে থেকেই ফাঁকা হল তার। বাদর একটা, সব জায়গায় শুধুই ফাজলামি। আওয়াজগুলো রান্নাঘর থেকে আসছে। কাছে এলো সাদাফ। রান্নাঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে ধোঁয়াশা, আর তারই বরাবর দাঁড়িয়ে আছে নাফিজা ও রহিমা। রহিমা ধোঁয়াশাকে রান্নায় লাগতে বলছে, কিন্তু সে এসবে হাত দিবে না কিছুতেই, যেন প্রতিজ্ঞা করে রেখেছে। এই নিয়ে দুজনের তর্কাতর্কি হচ্ছে বেশ। নাফিজা সেই কখন থেকে দুজনের থুতু ছুড়াছুড়ি সহ্য করছে। শেষমেশ বলল শাশুড়ির উদ্দেশ্যে, থাক না আম্মা, আমরা আছি না। ওর রান্না করার দরকার নেই, বাচ্চা মেয়ে, আমরাই করব। সাদাফ বাদ সাধল, কেন চাচি, তোমরা কেন করবে? তোমরা যেমন এবাড়ির বউ তেমনি সেও। সব সময় তোমরাই কেন করবে? ও কেন ঘুরে ফিরে বেড়াবে সারাদিন? রান্না মেয়েদের সহজাত স্বভাব, তাহলে ও বাদ পড়বে কেন? থাক না বাবা, বাদ দে, নরম গলায় বলল নাফিজা। এত দয়ালু কেন তুমি চাচি? সারাদিন খাটো, আর কত খাটতে চাও? এবারে তো একটু নিজেকে আরাম দাও। রহিমা আর নাফিজাকে এখান থেকে সরিয়ে সাদাফ। ওরা যেতেই ধোঁয়াশার সামনে এসে দাঁড়ায়। বলে, এত অসভ্যতামো কোত্থেকে শিখেছ তুমি? জানো না ব্যবহারী বংশের পরিচয়? কেন কি করেছি আমি? কি করেছ আবার বলছো?
অযথা একটা মুরব্বির মুখে মুখে হাজারটা তর্ক করেছ, তাও কিছু করনি তুমি। ব্যবহার ঠিক করো। মা বাবা থেকে শুরু করে কাউকে ছাড় দেও না তুমি। সবার সাথে খারাপ ব্যবহার করো। সমস্যা কি তোমার? পাত্তা না দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে চায় ধোঁয়াশা। সামনে এসে বাধা হয় সাদাফ, রান্না করবে না তুমি, তাই না? না। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ধোঁয়াশা। ওর হাত মোচড়ে ধরে সাদাফ। চওড়া হেসে বলে, ওকে, রান্না না করলেও প্রবলেম নেই। রুমে আসো, ওয়েট করছি আমি। এখন 200 চুমু পাওনা হয়েছ তুমি আমার থেকে। মনে রেখো, প্রত্যেকটা চুমুর মেয়াদকাল কিন্তু 5 মিনিট করে। সামলে উঠতে না পেরে সাদাফের পিঠে ধরাম ধরাম ঘুষি মারল ধোঁয়াশা। সাদাফ চকিতে চাইল, কিছু হতে না হতেই ঘুষি মারতে আসো তুমি, তাও আবার স্বামীর গায়ে। এই, তোমার নাম প্রীতমা আফরিন না রেখে ঘুষি রানী রাখল না কেন তোমার বাবা মা? তোমার জন্মের সময় আমি থাকলেই হতো। নিঃসন্দেহে ঘুষি রানী রাখতাম। ঘুষি রানী শব্দ দুটোতে চরম অপমান বোধ করল ধোঁয়াশা। মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। চলে যেতে যেতে হাসল সাদাফ। যাই হোক, এবার ভাবো বউ কি করবে, রান্না করবে নাকি চুমু খাবে? সময় কিন্তু মাত্র 5 মিনিট। সুতরাং ভাবো কি করবে। 5 মিনিট পর কিন্তু আমি আবারও আসব। ও যেতেই দেওয়াল খামচে ধরল ধোঁয়াশা। কিছু হতে না হতেই ব্লা কমেইল করে ওই লোক। পেয়েছেটা কি হা? রাগে নাকের পাটাতন ফুলছে ধোঁয়াশার। হঠাৎ চোখ গেল কিচেনে রাখা বটির দিকে। উফ, ওই লোকটাকে তো তার এখন এই বটি দিয়ে কেটে কুচি কুচি করে দিতে ইচ্ছে হচ্ছে। যদি সম্ভব হতো তবে এক্ষুনি তা করত সে। ড্রয়িং রুমে বসে আছে তোহা, মিলি। টিভি চ্যানেলে স্টার জলসায় অনুরাগের ছোঁয়া চলছে। নাটকটা বেশ জনপ্রিয় বর্তমান সময়ে। যার যত কাজকর্ম আছে সব ছেড়ে মানুষ এটা দেখতে লেগে পড়ে। সোফায় পা তুলে কোলে বালিশ নিয়ে আরামছে নাটকের সিনগুলো উপভোগ করছে মেয়ে দুটো। সারাদিন টিভির ধারে কাছে না আসলেও অনুরাগের ছোঁয়া চলাকালীন টাইমে দুটোকে নিঃসন্দেহে এই ঘরে পাওয়া যাবে। ব্যাস হয়ে গেল, কোত্থেকে যেন হৃদয় এসে হুমড়ি খেয়ে পড়ল। মিলির পাশ থেকে রিমোট নিয়ে বদলে চ্যানেল। টিভি স্পোর্টস চ্যানেলে দিয়ে পা ঝুলিয়ে বসল সিঙ্গেল সোফায়। তোহা ও মিলি একটা অন্যটার দিকে বিস্ময়া হতো হয়ে চাইল। তারপর চাইল পাপড় ভাজা খেতে খেতে টিভিতে বোধ হয়ে থাকা হৃদয়ের দিকে। যেই না ক্রিকেটার সাকিবুল হাসান ছক্কা মারল, খুশিতে নড়েচড়ে উঠল হৃদয়ে। আকস্মাৎ খাওয়া থেমে গেল তার। এ কি, ওই দুটো এভাবে তাকিয়ে আছে কেন তার দিকে? বিশেষ করে মিলির দিকে চেয়ে অবাক হল হৃদয়ে। মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস ফেলে তখনই যখন রেগে থাকে। তার মানে এখন রেগে আছে ও। সেই জাগগে আবারও টিভিতে চোখ হৃদয়ে। মুহূর্তেই দুজন এসে ঝাঁপিয়ে পড়ল হৃদয়ের উপর। কিছুক্ষণ হাতাহাতি করেও রিমোট পেল না ওর থেকে। অবশেষে গ্রীষ্মের ঠাঠা রোদে ক্লান্ত, তৃষ্ণার্ত কুকুর ছানার ন্যায় হাঁপাতে থাকল দুটো। ওদিকে পছন্দের নাটকখানি যে শেষ হয়ে যাচ্ছে, তোহা ও মিলি সেই কষ্টে মজে যাচ্ছে। ওদের দেখে এদিকটায় আসল রিপন। রিপন আসতেই বিচার মিলি। হৃদয়ের দিকে বিকৃত চেহারায় তাকালো রিপন। কি হয়েছে তোমার, কি সমস্যা? ও খেলা দেখার শখ হলে বাইরে থেকে দেখে আসো না। কেন শুধু শুধু মেয়েগুলোর পথে বাধা হচ্ছ? হৃদয় কথা শুনেও কানে তুলল না। এমনিতেও ওই লোককে রাগাতে বেশ ভালো লাগে তার। আর তাই হল, রেগেমেগে ওকে একগাদা কথা শুনিয়ে চলে গেলেন রিপন আহমদ চৌধুরী।
হৃদয় আর চোখে চেয়ে হাসল। দিশেহারা হয়ে পড়ল তোহা, মিলি। ক্রিকেটের আগামাথা লাউকদু কিছুই বুঝে না তারা। তো আর এখানে থেকে কি করবে? বুঝাই যাচ্ছে ওই শয়তানটা আজ রিমোট দিবে না। দুটোতে মিলে ত্যাগ করল ড্রয়িং রুম। মনমরা হয়ে দুতলার সিঁড়িতে চড়ছে দুজন। ওমা টুকুস করে উড়ে এসে সামনে পড়ল তন্নি। চোখ মুখ কচলাচ্ছে মেয়েটা। ঘুমিয়েছিল, যখনই ঘুম ভেঙেছে অনুরাগের ছোঁয়া শেষ হয়ে যাচ্ছে ভেবে দৌড়ে আসছিল। তন্নি ওদের দিকে বড় বড় চোখ করে তাকালো, কি রে? আরও 15 মিনিট তো আছে সিরিয়াল শেষ হবার, তোরা চলে আসলি যে? গালাগাল উগলে মিলি, ওই বাদর পুলিশের বাচ্চা পুলিশটা রিমোট কেড়ে নিয়েছে। ওর নামে মামলা করব আমি। তন্নি হাসল, চল আয়। আমি রিমোট এনে দিচ্ছি। তোহা বুঝলেও মিলি বুঝল না। সঙ্গে সঙ্গে জানতে চাইল, কিভাবে? বিনুনি দোলাতে দোলাতে বলল তন্নি, সিক্রেট। সত্যিই পারবে তো? হুম। তন্নি ওদেরকে সাথে করে ড্রয়িং রুমে ঢুকল। আগের জায়গায় বসল তোহা, মিলি। তন্নি এসে হৃদয়ের বরাবর দাঁড়াল। শিমুল তুলার মতো স্বরটাকে নরম করে ডাকল, হৃদয় ভাই। হৃদয় চাইল, হুম। রিমোটটা দিন না। আপনি আজিম ভাইয়ের কাছ থেকে খেলা দেখে আসেন না হয়। দ্বিরুক্তি করল না হৃদয়। রিমোট এগিয়ে তন্নির দিকে। তারপর স্মিতহাস্যে বেরিয়ে গেল। চ্যানেল পাল্টে তন্নি। হুরারে বলে তন্নির গালে চুমু বসাল তোহা। বুঝালো, বইন তোর লাইগা পাইছি রিমোটটা। তাই ট্রিট হিসেবে একখান চুমু বসালাম তোর কিউট গালটায়, কিছু মনে করিস না মনু। ওদিকে মিলি ভাইয়ের চলে যাওয়ার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে। এটা কি হলো? কিছুতেই কিছু বিশ্বাস হচ্ছে না তার। কারণ যেখানে হাতাহাতি করেও ভাইয়ের থেকে রিমোট আনতে ব্যর্থ হল সে, সেখানে তন্নিপুর এক কথাই উনি রিমোট দিয়ে দিলেন। এর মানে কি? তন্নিপুর সকল কথাই শুনেন উনি, কিন্তু কেন? না দেখতে হচ্ছে তো ব্যাপারটা। রাত 11টা। মিলি পড়ে পড়ে ঘুমোচ্ছে। তোহা আড্ডা গ্রুপে বান্ধবীদের সাথে চ্যাটিং করছে। তন্নিরও ঘুম আসছে না এত তাড়াতাড়ি। জানালায় দাঁড়িয়ে চন্দ্রে দৃষ্টি ঝুলিয়ে রেখেছে মেয়েটা। ইস, কতটা মোহময় আজকের চাঁদটা। চাঁদটির পাশে ঝলঝল করছে একটি তারাও। সেই সাথে মাথায় বাজছে নানা এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি। ইস, যদি এই মুহূর্তে আকাশের গায়ে পাখির ন্যায় মুক্ত হয়ে উড়া যেত। এলোমেলো বাতাস খানিক পরপর নিজের খেয়াল খুশিমতো এসে বৃক্ষপল্লবকে নাচিয়ে গায়ে পরম শান্তি ছুঁয়ে দিয়ে থেমে যাচ্ছে। চাঁদনি রাতের এই মুহূর্ত বেশ প্রিয় তন্নির। আরও প্রিয় হতো সময়টা যদি পাশে থাকতেন হৃদয় ভাই। হৃদয়ের কথা স্মরণে আসতেই বিছানা থেকে ফোনটা নিয়ে আসলো তন্নি। প্যাটার্ন টেনেই ঢুকল মেসেঞ্জারে। পুলিশ নিকনেম দেওয়া আইডি অ্যাক্টিভ দেখাচ্ছে। তার মানে তার মতো ঘুমাননি উনিও। খানিক হেসে ছোট করে মেসেজ সেন্ড করল তন্নি, এই পুলিশ। সেকেন্ড 10 ব্যবধানে উত্তর এলো, হুম। কি করেন? ঘুমাই। এহহ, ঘুমন্ত মানুষ আবার চ্যাটিং করে কি করে? তন্নি ভ্রু কুচকাল। উত্তরে সেন্ড করল, ঘুমিয়ে ঘুমিয়ে ফোন চালানো যায় জানতাম না তো। আরও কত কিছুই তো আছে যা জানিস না। জানিস না কারো মনের সঙ্গোপনে থাকা ভালোবাসার পরিমাণ। তন্নি ভালো করেই বুঝছে হৃদয় ভাই নিজের ভালোবাসার কথাই বুঝিয়েছেন এখানে। কাজে কর্মে প্রায়শই উনি প্রমাণ করেন উনি তাকে ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন। কিন্তু একান্তে একটু কাছে গেলেই দূরে সরিয়ে দেন। এর মানে কি?
উনি যে তাকে ভালোবাসেন কেন সন্দেহ নেই, তবু কেন উনি নিজের ভালোবাসা প্রকাশ করেন না? কেন বুঝতে চান না তার ভালোবাসা? যাই হোক, একটা জোকস চাপল তন্নির মাথায়। ওই লোকটাকে তাকে না বুঝার শাস্তিস্বরূপ একটুখানি কান ধরে ঘুরানোর শখ হল তার। ক্ষুদ্র হস্তে টাইপিং করল তন্নি, আমি ছাদে আছি। একটু আসবেন পুলিশ? একটা জিনিস দেখানোর আছে আপনাকে, ইমার্জেন্সি। অপর পাশ থেকে উত্তর আসলো, আচ্ছা আসছি। আলোয় চোখ মেলে তাকালো সাদাফ। এ কি আলো জ্বালালো কে? সে তো সব নিভিয়েই শুয়েছিল। দেখল ধোঁয়াশা পায়চারি করছে বেকনিতে। গভীর ধ্যানে ভাবছে কিছু। সেদিকে ভ্রু কুঁচকে চাইল সাদাফ। না জানি ওটা আবার তাকে প্যাচে ফেলার কিসব ফন্দি আটছে কে জানে। তারা স্বামী স্ত্রী হলেও সম্পর্কটা এখন সাপেনেউলের মতো। ওটা সারাক্ষণ লেগে থাকে তাকে বাস দেওয়ার জন্য। মানুষের বউ হয় ভালোবাসার, আর তার বউ দিনকে দিন তার জন্য ভয়ের কারণ হয়ে উঠছে। ধুর, কপালটাই খারাপ। বিছানা ছেড়ে বেকনিতে এসে দাঁড়ালো সাদাফ। কি হয়েছে, এভাবে লাইট ফাইট জ্বালিয়ে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? কোনো ছাড়াছাড়ি নেই। পাল্টা জবাব আসলো, তাতে আপনার কি? আমার মন চেয়েছে তাই ঘুরছি। দরকার হলে পুরো বাড়ি ঘুরে বেড়াব। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে সাদাফের। সকল উগ্রতাকে উপশম করে হাসার চেষ্টা করল সাদাফ। তাই বলে আমার ঘুম ডিস্টার্ব করবে আলো জ্বালিয়ে রেখে? আলো নিভিয়ে তারপর হাঁটো। এবার একেবারে বেলকনি ছেড়ে দরজা খুলে বেরিয়ে গেল ধোয়েশা। দেখেছ কত তারা ওটা? বাক্যের পর বাক্য যোজনা করার ইচ্ছে হল না সাদাফের। ঘুমও চোখে প্রচুর। তর্কে গেল না আর। ছেড়ে ব্যাপারটাকে। ধূরের সাথে কথা বলাই বেকার। বিছানায় এসে চোখে কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়ল সাদাফ। ভাবনা হল, এই ওসুল পরেও তোলা যাবে এর থেকে। আগে ঘুমিয়ে নেওয়া যাক। রুম থেকে বেরিয়ে সোজা ছাদে আসলো হৃদয়ে। এ কি ছাদ, তো তন্নি শূন্য। কিন্তু ওটা না বলল ছাদে ওয়েট করছে। দেখেছ কত মিথুক, কত নিখুঁতভাবে ঘোল খাওয়ালো। ধুর, না আসাটাই ভালো ছিল। নেমে আসলো হৃদয়ে। তন্নির কামরার দিকে দাঁতে দাঁত চেপে তাকালো। তোহা মিলিও এই রুমে আছে, তাই কিছু করা হলো না। না হয় এখন দরজা ভেঙে রুমে ঢুকে ওটাকে আচ্ছামত কেলানি দেওয়া যেত। কত শয়তান দেখেছ, তাকে ছাদে ডেকে নিজেই এলো না। যাক, রুমে যাওয়া যাক। হৃদয় যেই না ওর রুমের দিকে পা ফেলল, অমনি দরজার ছিটকিনি খুলে ইঁদুরের মতো মাথা বের করে বাইরে তাকালো তন্নি। আবছা আলোয় অদূরে থাকা হৃদয় ভাইয়ের অস্তিত্ব অনুভব করে হাসল মুখ চেপে। তাহলে সত্যিই ছাদে গিয়েছিলেন উনি? উফ, অস্থির কি ঘোলটাই না খাওয়ানো গেল বেটাকে। আরে মেজদানা। রুমে ঢুকতে শাওনকে ডাইনিংয়ের দিকে উকিঝুঁকি মারতে দেখল হৃদয়ে। কিন্তু ও এভাবে লুকিয়ে লুকিয়ে কি দেখছে? কাছে আসলো হৃদয়ে। চক্ষু চর্পগাছ তার। এ কি, ডাইনিংয়ে তো ভাবি বসে আছেন। আর অন্যের বউয়ের দিকে নজর দেওয়া যে গুরুতর পাপ। এটা কি করছে মেজদা? স্থলিত কণ্ঠে ডাকল হৃদয়, দা ভাই। শাওন ফিরে দেখল। হিংস্র জানোয়ারের কবলে পড়ার মতো চমকে তাকাল। শাওনের হাত টেনে ওকে ওর কক্ষের দিকে নিয়ে আসলো হৃদয়ে। শাওন কেমন যেন থতমতে হয়ে আছে। হৃদয় বলল, আরে একটুও কি কমন সেন্স নাই তোর? বড় ভাইয়ের বউয়ের দিকে নজর দেয় কেউ? টিটকারি করে হাসল শাওন, একদিনের বড়। সে যাই হোক, বড় তো বড়ই। 1 সেকেন্ডের বড় হলেও সে বড়।
তাকে বড় হিসেবেই দেখতে হয়। জ্ঞান দিস না। লাইটার বের করে সিগারেট ধরালো শাওন। হৃদয় সিগারেট কেড়ে নিল। কেন নিজের পায়ে কুড়াল মারছিস এসব খেয়ে? ধূমপান মৃত্যুর কারণ, যেখানে এর প্যাকেটের গায়ে লেখা থাকে সেখানে কেন এসব খাবি তুই বা তোরা? হৃদয়ের থেকে সিগারেট কেড়ে নিতে চাইল শাওন। সে না। জানালা দিয়ে বাইরে ফেলে সিগারেট সহ লাইটার। ভাইকে ঠেলে ঠুলে বসিয়ে বিছানায় বলল, আচ্ছা মানলাম বর্দা তোর শত্রু, তার সব জিনিস তুই নষ্ট করে দিস, তাই বলে তার বউয়ের দিকেও হাত বাড়াবি? শুধু বউ না, ওর সব প্রপার্টিও নিয়ে নিব আমি, দেখে নিস। ধিক্কার জানালো হৃদয়। এ কেমন ভাই তুই? শাওন গর্জে উঠল, কে বলেছে ও আমার ভাই? চাচাতো ভাই সে, বুঝলি? চাচাতো ভাই কখনো আপন ভাই হতে পারে না। ও তো তাও তোর রক্ত। যদি আমি তোর রক্তই না হই তাহলে কি আমার সাথেও এমন করবি দা ভাই? কেমন যেন শোনালো হৃদয়ের গলাটা। করুণ তার চাহনি। মানে? না কিছু না। বলছি, চাচাতো ভাই তাতে কি? আমরা তো মায়ের পেটের ভাইয়ের মতোই, তাই না? আমি মনে করি আমরা 3 ভাই, তুই, আমি আর বর্দা। থেমে, দেখ দা ভাই, আমরা নিজেরাই যদি নিজেদের পর ভাবি তাহলে মানুষ কি ভাববে? ব্যাস রেগে একাকার শাওন। হৃদয়কে রুম থেকে ঠেলে বের করে দিল। শুনিয়ে এক কঠিন বাক্য, তুই। ওরে ভাই, ভাবলেও আমি ভাবি না, ইহকালে কখনো ভাববো না। ব্যর্থ হয়ে ফিরে এলো হৃদয়। বুঝের মানুষকে কি বুঝাবে সে? বুঝের বয়সেও যে বুঝে না তাকে কি বুঝানো যায়? চৌধুরীদের 2 পুরুষের শত্রুতা কি করে শেষ করবে সে? তা কি আদৌ সম্ভব? ভাইকে বুঝাতে বুঝাতে হাঁপিয়ে উঠেছে সে। না কে শুনে কার কথা, ওই লোক ওই ধ্বংসের পথেই এগুচ্ছে দিনকে দিন। চলবে,